আমরা নবম শ্রেণীর দ্রবণ এই চ্যাপ্টারটি পড়ব। দ্রবণ হচ্ছে দুটো বা তার বেশি পদার্থ, সেই পদার্থগুলো কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। সেগুলো যদি একসঙ্গে মিশে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, মানে যে পদার্থগুলোকে মেশানো হলো তাদেরকে আর আলাদা করে খুঁজে পাওয়া যাবে না বা তাদের অস্তিত্ব আলাদা করে খুঁজে পাওয়া যাবে না, তখন সেই মিশ্রণটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। এবং সেগুলোর পরিমাণগুলো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চেঞ্জ করা যাবে বা পরিবর্তন করা যাবে, তখন সেই সমসত্ব মিশ্রণটাকে বলা হবে দ্রবণ। তো এই দ্রবণের দুটো অংশ, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। তার মানে আমরা এক কথায় বলতে পারি দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক। কিছু কিছু দ্রবণ আছে যেগুলোকে বলা হয় প্রকৃত দ্রবণ। সেই প্রকৃত দ্রবণ হচ্ছে যেগুলোর মধ্য দিয়ে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে না এবং তার মধ্যে যে দ্রাব কণাগুলির ব্যাস সেগুলি 10⁻⁻8 সেন্টিমিটারের থেকে সমান বা তার চেয়ে কম হয়। এই প্রকৃত দ্রবণে দ্রাব এবং দ্রাবকের পৃথক অস্তিত্ব বোঝা যাবে না। আমরা একটা প্রকৃত দ্রবণ তৈরি করার এখানে আমরা দেখাবো যে আমরা একটা বিকার নিয়েছি, কাঁচের বিকার। সেই বিকারের মধ্যে আমরা কিছুটা জল আমরা দিলাম এবং তার মধ্যে আমরা সামান্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড আমরা সেখানে যোগ করে দিলাম এবং তারপর সেটাকে আমরা একটু মিশিয়ে নেব। এর ফলে যে দ্রবণটা তৈরি হলো সেটা কিন্তু একটা প্রকৃত দ্রবণ, অর্থাৎ এটা এমন একটা সমসত্ব দ্রবণ যে এই জলটা কিন্তু লবণাক্ত জল তৈরি হলো, কিন্তু সেই জলটাকে আমি যদি একটা ফিল্টার কাগজ দিয়ে ছেঁকে দিই তাহলে কিন্তু জল এবং লবণ দুটোই কিন্তু সেই ফিল্টার কাগজ ভেদ করে চলে যাবে। আমার ভালোভাবে এই দ্রবণটি তৈরি হলে পর ভালোভাবে মিশে গেলে, জলের মধ্যে লবণ ভালোভাবে মিশে গেলে আমি তোমাদের ফিল্টার করে এটাকে দেখাবো যে এটা কিন্তু জল এবং লবণ দুটোই ভেদ করে চলে যাচ্ছে। দেখো সম্পূর্ণভাবে এটা দ্রবীভূত হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ফিল্টার কাগজ, এটা একটি ফিল্টার কাগজ, এই ফিল্টার কাগজটি আমরা এখানে এইভাবে ভাঁজ করব, তারপরে আরেকবার ভাঁজ করব, তারপর আমি একটা ফানেলের মধ্যে সেই ফিল্টার কাগজটাকে এইভাবে শঙ্কুর আকারে আটকে দেবো। এইভাবে ফিল্টার করার জন্য এইভাবে আটকে দিতে হয়। তারপর আমরা আরেকটা ফ্রেশ বিকার নেব, যেখানে ওটা আমি রেখে দেবো। তারপর ওই যে দ্রবণটা আমরা তৈরি করলাম সেটা ওখানে আস্তে আস্তে আমরা ঢেলে দেবো এবং তখন দেখা যাবে যে আমার নিচে যে দ্রবণটা বেরিয়ে আসবে সেটাও কিন্তু সেই লবণাক্ত জলই বেরিয়ে আসবে। অর্থাৎ আমরা এখানে লবণাক্ত জল তৈরি করেছিলাম, লবণ জলের মধ্যে মিশিয়ে যে দ্রবণটা তৈরি হয়েছিল, সেই দ্রবণটা আমরা যখন ফিল্টার পেপারে ফিল্টার করলাম তখনও কিন্তু সেই একই জল আমাদের বেরিয়ে আসছে। অর্থাৎ ফিল্টার পেপার দিয়েও সেই দ্রাবের কণাগুলিও পাস করে যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছে। এই ধরনের যে দ্রবণ, এগুলোকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ। এখন যদি একটি পদার্থ কঠিন না হয়ে দুটোই তরল হয়, যেমন জলের মধ্যে যদি অ্যালকোহল মেশানো হয়, তাহলে সেক্ষেত্রে যার পরিমাণ বেশি সেটাকে বলা হবে দ্রাবক
মানে আমি যদি 70 সিসি অ্যালকোহলে 30 সিসি জল মেশাই, তাহলে আমি 100 সিসি একটা দ্রবণ পাবো। কিন্তু যেহেতু অ্যালকোহলের পরিমাণটা বেশি, তাই সেখানে অ্যালকোহল হয়ে যাবে দ্রাবক এবং জল হয়ে যাবে দ্রাবক। অর্থাৎ এই 70 সিসি অ্যালকোহলটা হয়ে যাচ্ছে দ্রাবক এবং 30 সিসি জল হয়ে যাচ্ছে দ্রাবক। যার পরিমাণ বেশি সেটা দ্রাবক এবং যার পরিমাণ কম সেটা হচ্ছে দ্রাবক। তো এরকম জলের মধ্যে লবণ, ক্ষার, বিভিন্ন অ্যাসিড, অজৈব অ্যাসিড, বিভিন্ন গ্যাস, এগুলো সব জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। জল নিজে একটা অজৈব দ্রাবক, কিন্তু সেখানে অনেক জৈব যৌগ, আমরা চিনি গুলে দিতে পারি, অ্যাসিটিক অ্যাসিড গুলে দিতে পারি। আমাদের যে বাজারে যে ভিনিগার কিনতে পাওয়া যায়, সেটা আর কিছুই নয়, সেটা কিন্তু 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অর্থাৎ 100 সিসি দ্রবণের মধ্যে মাত্র 10 সিসি অ্যাসিটিক অ্যাসিড থাকে, বাকি 90 সিসি জল থাকে। এগুলো সব কিন্তু জলের মধ্যে মিশে যায়, এরা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে দ্রবণ তৈরি করে, অর্থাৎ জলের মধ্যে দ্রবণ হয়ে যায়। তাই বলা হয় জল একটি ভালো অজৈব দ্রাবক। এবং এত বেশি পরিমাণে পদার্থ জলের মধ্যে দ্রবীভূত হতে পারে যে তাই জলের আরেক নাম সার্বজনীন দ্রাবক বা বহুমুখী দ্রাবক। তবে কিন্তু তেল, মোম, সালফার, আয়োডিন এগুলো কিন্তু জলের মধ্যে মিশে যায় না। এছাড়া জল ছাড়া আরো কিছু দ্রাবক রয়েছে, জৈব দ্রাবক, যেমন অ্যালকোহল, ইথার, কেরোসিন, বেনজিন, ক্লোরোফর্ম। এই সমস্ত পদার্থের মধ্যে বিশেষ কিছু দ্রাবক দ্রবীভূত হতে পারে, যারা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয় না। তাহলে আমরা কি দেখলাম, যে জলের মধ্যে যে সমস্ত পদার্থগুলো দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি হলো সেগুলোকে বলা হবে জলীয় দ্রবণ, এবং অজলীয় দ্রাবকে অর্থাৎ বেনজিন, ক্লোরোফর্ম এইসব দ্রাবকে যদি দ্রবীভূত করা হয় তাহলে সেটা হবে অজলীয় দ্রবণ। তাহলে একটা জলীয় দ্রবণের উদাহরণ হচ্ছে জলের মধ্যে চিনি মিশিয়ে যে দ্রবণ তৈরি হলো সেটা জলীয় দ্রবণ। অন্যদিকে কার্বন টেট্রাক্লোরাইডে মোম দ্রবীভূত হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে একটা অজলীয় দ্রবণ। তাহলে প্রকৃত দ্রবণে কণাগুলির ব্যাস 10⁻⁻7 থেকে 10⁻⁻8 সেন্টিমিটার পর্যন্ত হয়। এগুলি কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, এবং ফিল্টার পেপার দিয়েও এটাকে পৃথক করা যায় না। আমরা এখন আরো দুটো জিনিস দেখব। একটা হচ্ছে প্রলম্বন। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা কাদা মাটির জলে গোলা একটা সলিউশন, কাদা মাটি জলীয় দ্রবণ। এই কাদা মাটিটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে আছে, অর্থাৎ কাদা জল, এক কথায় কাদা জল। তো সেটা কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এটাকে কিন্তু ওই কণাগুলোকে পরিষ্কার দেখতে পাবো, এবং খালি চোখেও অনেক সময় দেখা যাবে কাদা মাটির গুঁড়োগুলো। কিছুক্ষণ পরে এগুলো থিতিয়ে যদি পড়ে যায় নিচে, তখন জলটা পরিষ্কার হয়ে যায়। তাহলে এই ধরনের যে মিশ্রণ, এগুলোকে বলা হয় প্রলম্বন বা সাসপেনশন। তো সেক্ষেত্রে সেই প্রলম্বনের ক্ষেত্রে কণার ব্যাস হয়ে যাবে 10⁻⁻5 সেন্টিমিটার বা তার চেয়েও বেশি। তাই সেগুলো কখনোই মানে একবারে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় না, অর্থাৎ প্রকৃত দ্রবণ তৈরি করে না, এবং থিতিয়েও পড়তে চায়, অর্থাৎ অদ্রাব্য হয়ে যায় কণাগুলি। সাময়িক কিছু সময় ঘোলাটে আকারে মিশে থাকে বা প্রলম্বিত অবস্থায় ভেসে থাকে, তাই এটা হচ্ছে প্রলম্বন। তাহলে এই 10⁻⁻7 থেকে 10⁻⁻5 এর মধ্যে যদি হয়, তাহলে তার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে কলয়েড। এই কলয়েডটা কিরকম না, আমরা যদি খানিকটা জল নিয়ে
সেই জলের মধ্যে আমরা যদি কিছুটা গ্লু যোগ করে দিই, আমরা এটা খানিকটা গ্লু নিয়েছি, সেই গ্লুটা আমরা জলের মধ্যে যোগ করে দিচ্ছি, সেটা কিন্তু জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে না, বা সমসত্ব মিশ্রণ বা জলীয় দ্রবণ তৈরি হচ্ছে না। একটা যেমন কলয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রলম্বনের ক্ষেত্রে কি হচ্ছিল, সেখানে কিন্তু কিছুক্ষণ পরে কাদা জলটা থেকে কাদা কিন্তু কিছুক্ষণ পরে থিতিয়ে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সে একই রকমেরই একটা দ্রবণ সৃষ্টি হলো, কিন্তু এখানে থিতিয়ে পড়বে না। এখানে কিন্তু এই যে একদম সম্পূর্ণ সাদা হয়ে গেল, সম্পূর্ণ সাদা হয়ে গেল, এটা কিন্তু কখনোই থিতিয়ে পড়বে না। এইটা হচ্ছে, এটার আমরা নাম দেবো কলয়েড। এই কণাটার ব্যাস 10⁻⁻7 থেকে 10⁵ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তো এখানে এই জলের মধ্যে গ্লু দিয়েছি। তো এই কলয়েডের ক্ষেত্রে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম। তো জলের মধ্যে বিস্তৃত রয়েছে গ্লু, অর্থাৎ এখানে গ্লুটা হচ্ছে বিস্তৃত দশা আর জলটা হচ্ছে বিস্তার মাধ্যম। এরকম অনেক কলয়েডের উদাহরণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে পাই। সেই কলয়েডগুলো অনেক রকমের হতে পারে, যেমন তরলের মধ্যে গ্যাস, তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশা, যেমন কুয়াশা এবং মেঘ, এগুলোকে বলা হয় এরোসল। কঠিনের মধ্যে কঠিন বিস্তার মাধ্যম হলে সেটা বলা হবে কঠিন এরোসল। ফোম বিস্তার মাধ্যম গ্যাস, বিস্তার দশা হচ্ছে তরল। সাবানের ফেনা, সোডা ওয়াটার, এগুলো হচ্ছে ফোমের উদাহরণ। এরকম তরলের মধ্যে তরল উদাহরণ, তার নাম হচ্ছে ইমালশন, তার উদাহরণ হচ্ছে দুধ, শ্যাম্পু, ক্রিম। কঠিন বিস্তার মাধ্যম, বিস্তার দশা তরল, উদাহরণ নাম হচ্ছে সল, প্রকৃতি সল, উদাহরণ হচ্ছে রং বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। এরকম ধরনের অনেক কলয়েডের উদাহরণ রয়েছে, তরল এরোসল, কঠিন এরোসল, ফোম, ইমালশন, সল, কঠিন ফোম, জেল, এই সমস্তগুলো সব হচ্ছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কলয়েড। তো আমরা এই কলয়েড কণাগুলোকে আমরা কিন্তু যদি ফিল্টার করি, সেটা কিন্তু ফিল্টার পেপার দিয়ে বেরিয়ে যেতে পারবে না। আমি এখন তোমাকে দেখাচ্ছি যে এটা আমি কলয়েড তৈরি করেছি, এই কলয়েডটাকে আমি ফিল্টার পেপার দিয়ে আমি ফিল্টার করছি। এখানে কিন্তু দেখো অনেকটাই কিন্তু আমাদের ফিল্টার হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা আমাদের প্রকৃত দ্রবণের ক্ষেত্রে হচ্ছিল না,
তার মানে কলয়েডের ক্ষেত্রেও পুরোপুরি কিন্তু পৃথক করা যাবে না। তার মানে এটা হচ্ছে কলয়েড দ্রবণের একটা বৈশিষ্ট্য। তাহলে পৃথক করা যাবে একমাত্র কিন্তু প্রলম্বনের ক্ষেত্রে। প্রলম্বনের ক্ষেত্রে আমরা যদি দেখাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে সেটা একেবারেই সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। অর্থাৎ এই কাদা জল নিয়ে আমরা যদি এটা দেখি তাহলে কিন্তু আমরা দেখব এটা সম্পূর্ণভাবে পৃথক হয়ে একদম সম্পূর্ণ পরিষ্কার জল কিন্তু নিচের দিকে, ঘোলাটে জল কিন্তু এখানে আসবে না। আমরা যদি এখানে দেখি আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা বেরিয়ে আসছে, একেবারে সাদা পরিষ্কার জল বেরিয়ে আসছে। অর্থাৎ একমাত্র প্রলম্বনের ক্ষেত্রে এই ফিল্টার পেপার দিয়ে পুরোপুরি প্রলম্বিত কণাকে পৃথক করা যাচ্ছে। তাহলে আমাদের এখানে প্রকৃত দ্রবণ, কলয়েড এবং প্রলম্বনের মধ্যে যে পার্থক্যগুলি, সেই পার্থক্যগুলি আমাদেরকে মূলত মনে রাখতে হবে এবং তার সাথে কলয়েডের কিছু বৈশিষ্ট্য এবং কলয়েডের কিছু উদাহরণ মনে রাখতে হবে। কলয়েডের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে টিন্ডাল প্রভাব। অর্থাৎ কলয়েড মিশ্রণের ভেতরে যদি দৃশ্যমান আলো প্রবেশ করে তখন সেগুলি কলয়েড কণার দ্বারা আলো বিচ্ছুরিত হয়। তার ফলে কি হয় যে কলয়েড মিশ্রণের মধ্যে আলোর গতিপথ স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই প্রভাবটাকে বলা হয় টিন্ডাল প্রভাব এবং সেটা এই টিন্ডাল প্রভাবের কারণে মেঘের ফাঁক দিয়ে সূর্যরশ্মির পথগুলি দৃশ্যমান হয়। সেটা কিন্তু টিন্ডাল প্রভাবের একটা উদাহরণ। এখন আমরা কোনো একটা দ্রাবকের মধ্যে যে দ্রবীভূত করছিলাম বা গুলে দিচ্ছিলাম, সেই ক্ষমতাটাকে বলা হয় এই দ্রাবের দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এই দ্রাব্যতাটা চারটে বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে দ্রাবের প্রকৃতি, দু নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তিন নম্বর হচ্ছে দ্রবণের উষ্ণতা, চার নম্বর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে এটা এক্সট্রা পয়েন্ট, সেটা হচ্ছে চাপ। তাহলে এই দ্রাব্যতা বলতে কি বোঝায় না কোনো নির্দিষ্ট উষ্ণতায়, আর গ্যাসের ক্ষেত্রে বলতে হবে কোন নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে কোনো দ্রাবকের সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রাবের সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে দ্রাবের দ্রাব্যতা বলা হয়। তার মানে যদি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে কোনো একটা পদার্থ 30 গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, মানে তার সেই পদার্থটাকে 30 গ্রামের বেশি আর সামান্য দিলেই সেটা তলায় থিতিয়ে পড়ে, অর্থাৎ এটাই সম্পৃক্ত দ্রবণ। সেক্ষেত্রে সেই দ্রাবটির দ্রাব্যতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে তার দ্রাব্যতা হয়ে যাবে 30। তার মানে দ্রাব্যতার সমান সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ডিভাইড বাই সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। তো এই দ্রাব্যতা হচ্ছে দুটি ভরের অনুপাত, তাই এর কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। এখন এই দ্রাব্যতার উপর উষ্ণতার কিছু প্রভাব রয়েছে। কিছু কিছু পদার্থ রয়েছে যেমন পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট, এই লবণগুলোর জলে দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। অর্থাৎ যত উষ্ণতা বাড়ে এই পদার্থগুলো তত বেশি পরিমাণে জলের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে। কিন্তু খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের উষ্ণতা বাড়ানো হলেও একই থেকে যায়, অর্থাৎ দ্রাব্যতার পরিবর্তন হয় না। অন্যদিকে ক্যালসিয়াম সালফেট, কস্টিক পটাশ, কলিচুন এগুলো দ্রাব্যতা বা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। আরেকটা বিশেষ পদার্থ তার নাম গ্লোবার লবণ বা সোডিয়াম সালফেট এবং ডেকাহাইড্রেট অর্থাৎ
সেটার সংকেত হচ্ছে Na2SO4 10H2O। এর নাম হচ্ছে গ্লোবাল লবণ। এর উষ্ণতা প্রথমে 32.38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর দ্রাব্যতা জলের মধ্যে বেড়ে যায়। তারপর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার দ্রাব্যতা কমতে শুরু করে। এই সমস্ত উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়া যে গ্যাসীয় পদার্থের কথা আমরা বলছিলাম, সেই গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আবার চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বেড়ে যায়। যেমন যে সোডা ওয়াটার তৈরি করা হয় জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে, সেই সোডা ওয়াটারের বোতলে খুললেই বা এমনি সাধারণ কোল্ড ড্রিঙ্কসের বোতল বা সোডা ওয়াটারের বোতল খুললেই একটা জোরে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটি কিন্তু অনেক চাপে জলের মধ্যে সেই গ্যাসটাকে দ্রবীভূত করা হয়। সেই জন্যেই সেই গ্যাসটা যখন উচ্চ চাপে থাকা অবস্থা থেকে সেটা যখন খোলা হয় তখন হঠাৎ করে বেরিয়ে আসে এবং তার জন্যে সেই আওয়াজটা হয়। অর্থাৎ বেশি চাপ দিয়ে বেশি পরিমাণে গ্যাসকে জলের মধ্যে দ্রবীভূত করে দেওয়া যায়। যেমন কার্বন ডাইঅক্সাইডকে জলের মধ্যে দ্রবীভূত করে তৈরি করা হয় সোডা ওয়াটার। তো এই দ্রবণ আমরা একরকমভাবে শ্রেণীবিভাগ দেখলাম, সেগুলো হচ্ছে কণার আকারের উপরে নির্ভর করে। সেগুলো ছিল প্রকৃত দ্রবণ, কলয়েড এবং প্রলম্বন। অন্যদিকে আরো 3 রকম ভাবে এটাকে ভাগ করা যায়: অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। এই 3 রকম ভাবে এটাকে আরো ভাগ করা যায়। তো সম্পৃক্ত তো আমরা আগেই বললাম যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় এক নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সবচেয়ে বেশি যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, সেই উষ্ণতায় সেই পরিমাণ দ্রাবকে আমি যদি দ্রবীভূত করি তাহলে সেই দ্রবণটা হবে সেই পার্টিকুলার উষ্ণতাতে সম্পৃক্ত দ্রবণ। তার থেকে কম থাকলে অসম্পৃক্ত, অর্থাৎ তখন আরো দ্রাব যদি যোগ করা যায় সেইটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রাবণ। আর অতিপৃক্ত দ্রবণ হচ্ছে একটা অস্থায়ী অবস্থা, একটা বিশেষ অবস্থার সৃষ্টি করে যদি সম্পৃক্ত দ্রবণের চেয়েও আরো কিছু বেশি পরিমাণে আমরা দ্রাব অতিরিক্ত যোগ করতে পারি, তখন সেই দ্রবণটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তাহলে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে কি করতে হবে না, আরো বেশি পরিমাণে দ্রাব তার মধ্যে যোগ করতে হবে। বা আমরা যদি সেই দ্রবণটাকে ঠান্ডা করতে থাকি তাহলেও এক সময় সেটা সম্পৃক্ত হয়ে যাবে। কিংবা আমরা যদি দ্রবণটাকে উত্তপ্ত করে কিছুটা দ্রাবককে বাষ্পীভূত করে দিই, মানে এতটা বেশি উত্তপ্ত করে দেবো যে বাষ্পীভূত হয়ে যাবে, তার ফলে কিছুটা দ্রাবক বাষ্পীভূত হয়ে গেলে দ্রাবের পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, মানে দ্রাবকের তুলনায় বেশি হয়ে যাবে। তার ফলে আবার সেটা সম্পৃক্ত, সে আগের উষ্ণতায় যখন চলে আসবে তখন সেটা সম্পৃক্ত হয়ে যাবে, কারণ তখন দ্রাবকের পরিমাণটা কমে গেছে। সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত সেটা কিছু দ্রাবক যোগ করলেই হয়ে যাবে। আবার উত্তপ্ত করে উষ্ণতা বাড়ালে অসম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু যেসব পদার্থের দ্রাব্যতা কমে যায় তার ক্ষেত্রে কিন্তু বলা যাবে না, সেগুলো ব্যতিক্রম হয়ে যাবে। তার মানে আমরা চিনব কিভাবে যে একটা দ্রবণে দ্রাব মেশাচ্ছি মেশাতে মেশাতে এক সময় দেখা যাচ্ছে দ্রাব থিতিয়ে পড়ছে, জলের মধ্যে চিনি গুলছি, এক সময় দেখা যাচ্ছে আর গোলা যাচ্ছে না, থিতিয়ে পড়ছে, তখন বোঝা যাবে সেই দ্রবণটা সেই পার্টিকুলার উষ্ণতাতে সম্পৃক্ত হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত দেওয়া যাচ্ছিল সেটা হচ্ছে অসম্পৃক্ত।
কেলাস ও কেলাসন। কোনো একটা কঠিন পদার্থের ঘন দ্রবণ তৈরি করে তারপর সেইটা ঠান্ডা করা হয় যদি, তখন সেখান থেকে যদি নিয়মিত জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন বস্তু খণ্ড পাওয়া যায়, অর্থাৎ ঠান্ডা করার পর যদি দেখা যায় যে এরকম বিভিন্ন স্ট্রাকচার কঠিন, সেটা এরকম ঘনকাকৃতি হতে পারে, সেটা এরকম ধরনের আকার হতে পারে, নানা রকমের আকার দেখতে পাওয়া যেতে পারে, সেই ধরনের যদি কঠিন পদার্থ তৈরি হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে কেলাসন। এবং ওই যে কঠিন বস্তুখণ্ড যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কেলাস বা স্ফটিক। কিছু কিছু কেলাসকে বলা হয় শোধক কেলাস বা আর্দ্র কেলাস, অর্থাৎ সেগুলোর মধ্যে জল থাকে, সেই জলটাকে বলা হয় কেলাস জল। যেমন তুতে, ফটকিরি, এই সমস্তগুলো হচ্ছে আর্দ্র কেলাস। এগুলোকে আমরা যদি গরম করি দেখা যাবে সেখান থেকে জলটা বাষ্প হয়ে বেরিয়ে চলে আসে। কিছুটা ফটকিরি নিয়ে যদি গরম করা হয় দেখা যাবে সেখান থেকে জল বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে নিশ্চয়ই জল ছিল। যেমন তুতের সংকেত হচ্ছে কপার সালফেট CuSO4 5H2O, মানে একটা কেলাসে 5 অণু জল ছিল। ঠিক তেমনি ভাবে ফটকিরি K2SO4 L2SO4 whole 3 24H2O, মানে 24 অণু জল একটা কেলাসের মধ্যে থাকে। এইগুলোকে বলা আর্দ্র কেলাস বা শোধক কেলাস। আর বীজ কেলাস কি না, একটা ক্ষুদ্র কেলাস, যেটা সবচেয়ে ক্ষুদ্র, সেই কেলাসটাকে বলা হয় বীজ কেলাস। চিনি থেকে মিচড়ি তৈরি করা হয়, তুঁতের বড় কেলাস তৈরি করা হয়, তখন এই কেলাসন পদ্ধতিটা ব্যবহার করা হয়। (35°C) উষ্ণতায় লেড নাইট্রেটের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 19.8 গ্রাম লেড নাইট্রেট রয়েছে। তাহলে ওই 35°C উষ্ণতায় লেড নাইট্রেটের দ্রাব্যতা কত? 35°C উষ্ণতায় লেড নাইট্রেটের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 19.8 গ্রাম লেড নাইট্রেট রয়েছে। তাহলে ওই উষ্ণতায় লেড নাইট্রেটের দ্রাব্যতা কত? তাহলে দ্রবণের ভর 50 গ্রাম, তার মধ্যে দ্রাব অর্থাৎ লেড নাইট্রেট 19.8 গ্রাম, তাহলে দ্রাবক হচ্ছে দ্রবণ মাইনাস দ্রাব অর্থাৎ 30.2 গ্রাম। তার মানে আমরা বলতে পারি 30.2 গ্রাম জলে দ্রাব 19.8 গ্রাম। তাহলে 1 গ্রাম জলে দ্রাব 19.8 বাই 30.2 গ্রাম, তাহলে 100 গ্রাম জলে দ্রাব 19.8 ইন্টু 100 বাই 30.2 গ্রাম। এই পরিমাণটা হচ্ছে 65.56 গ্রাম। তার মানে 35°C জলের মধ্যে লেড নাইট্রেটের দ্রাব্যতা হয়ে যাবে 65.56। এখানে কোনো গ্রাম লেখা যাবে না, এবং 35°C কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। দ্রবণের শক্তিমাত্রা। শক্তিমাত্রার কয়েকটা একক রয়েছে, যে সেই দ্রবণটা কতটা পরিমাণে স্ট্যান্ডার্ড দ্রবণ, সেই পরিমাণটা আমরা যদি জানি, অর্থাৎ দ্রবণের নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ দ্রাব আছে সেটা যদি জানা থাকে তখন সেটাকে বলা হবে প্রমাণ দ্রব।
এর একটা একক হচ্ছে গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাবক, সেটাই হচ্ছে গ্রাম পার লিটার একক। যেমন আমরা যদি বলি 250 ml জলে 6 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে গ্রাম পার লিটার এককে কত হবে না 250 ml জলে 6 গ্রাম, আর 1 লিটার মানে তো 1000 ml, তাহলে 1 ml জলে রয়েছে 6/250, 1000 ml জলে থাকবে 6 × 1000/250, তার মানে 24 গ্রাম। তার মানে 1 লিটারে 24 গ্রাম, অর্থাৎ তার শক্তি মাত্রাটা হয়ে যাবে 24 গ্রাম পার লিটার। শতকরা শক্তি মাত্রা এটা হচ্ছে প্রতি 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রাব থাকবে, এটা হচ্ছে শতকরা। যেমন গ্রাম পার লিটার একটা, সেরকম আরেকটা হচ্ছে শতকরা শক্তি মাত্রা, প্রতি 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রাব থাকবে। যেমন আমাদের যদি বলে দেয় 550 মিলিলিটার দ্রবণে 110 গ্রাম সাধারণ লবণ রয়েছে, তাহলে শতকরা কত হবে না 110 গ্রাম বাই 550 ইন্টু 100, মানে 20, অর্থাৎ 20%, কারণ 100 মিলিলিটার দ্রবণে রয়েছে 20 গ্রাম সাধারণ লবণ, অর্থাৎ তার শতকরা শক্তি মাত্রাটা হয়ে যাবে 20%। এটা হচ্ছে আয়তন ভিত্তিক শতকরা শক্তি মাত্রা, কারণ আয়তনের মধ্যে আমরা হিসেবটা করলাম মিলিলিটার এককে। এটা যদি আমরা গ্রাম এককে করি তাহলে সেটা হবে ভর ভিত্তিক শতকরা শক্তি মাত্রা, মানে 100 গ্রাম বলবো। আগে যেমন 100 মিলিলিটার দ্রবণে বলছিলাম, এখন 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাবক থাকবে সেটাকে তখন আমাকে বলবো আমরা যে ভর ভিত্তিক শতকরা শক্তি মাত্রা। অর্থাৎ আমরা যদি বলি যে 1500 গ্রাম দ্রবণে 180 গ্রাম চিনি দ্রবীভূত আছে, তাহলে 1 গ্রাম দ্রবণে কত, 100 গ্রাম দ্রবণে কত, অর্থাৎ 12। তার মানে সেইখানে তার ভর ভিত্তিক শতকরা মাত্রাটা হয়ে যাবে 12%। নেক্সট হচ্ছে মোলার বা আণবিক দ্রবণ। সেটা হচ্ছে কোনো দ্রবণের প্রতি 1 লিটারে 1 গ্রাম অণু যদি দ্রবীভূত থাকে তখন সেটা বলা হচ্ছে মোলার দ্রবণ। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, মোট হচ্ছে 40। তাহলে এখানে এই 40 গ্রাম সমান আমরা ধরে নেব 1 মোল। তাহলে 200 ml দ্রবণে যদি 10 গ্রাম NaOH থাকে, তাহলে 1 ml দ্রবণে কত আসে 1000 ml, মানে 1 লিটার দ্রবণে কত আছে 1 লিটার দ্রবণে রয়েছে 200 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম, 10 গ্রাম মানে কত মোল, 40 গ্রাম মানে 1 মোল, তাহলে 10 গ্রাম মানে 10/40 মোল। তাহলে এইটা 1 মিলিলিটারে আছে 10/40 ইন্টু 200 নিচে, তাহলে 1.25 গ্রাম হয়ে যাচ্ছে, 1.25 মোল। তার মানে এর মোলার মাত্রা হয়ে যাচ্ছে 1.25।
দ্রবণের মধ্যে এই যে কণাগুলির গতি, এই কণাগুলি কিন্তু সেই কণাগুলি ইতস্ততভাবে গতিশীল হয়, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে যেমন খুশিভাবে তারা কিন্তু গতিশীল হতে পারে। আমরা যদি একটা জলে কয়েক ফোঁটা কালি দিই, তাহলে আস্তে আস্তে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়বে। এই অণুর এই চলাচলকে বলা হয় ব্যাপন। কিছু কিছু উদ্বায়ী যে দ্রাবক যেগুলো সঙ্গে সঙ্গে উড়ে যায়, অর্থাৎ উদ্বায়ী, যেমন রং এবং বার্নিশে ব্যবহার করা হয় তারপিন তেল, বেনজিন, অ্যাসিটোন, এগুলো কিন্তু কম বেশি উদ্বায়ী এবং ক্ষতিকারক পদার্থ। এই রং বার্নিশ ব্যবহার করার ফলে বায়ু দূষণ ঘটে। মিথাইল অ্যালকোহল, বেনজিন, অ্যানিলিন জাতীয় পদার্থগুলি খুবই বিষাক্ত। এইগুলো সব উদ্বায়ী দ্রাবকগুলো শ্বাসযন্ত্র, স্নায়ুতন্ত্র এবং হৃদযন্ত্রের উপর খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক সময় এগুলো ক্যান্সার সৃষ্টিতেও অংশগ্রহণ করে। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড মানব শরীরে জন্ডিস সৃষ্টি করতে পারে। এছাড়া স্প্রে দেওয়ার যে রং, সেগুলোর মধ্যে ফর্মালডিহাইড, মিথিলিন ক্লোরাইড, এগুলোও শরীরের অনেক ক্ষতি করতে পারে।